নেচার আজকে আমাদেরকে একটা রোলার কোস্টার রাইড দিয়েছে সাফারিতে। কি হারে বিদ্যুৎ, এ বাপ রে, এ বাপ রে বাপ। বর্ষাকালে ডুয়ার্সে আসলে এমন অবস্থা তো হবেই। দাঁড়ান দাঁড়ান, কাহিনীটা এখান থেকে নয়, শুরু থেকে বলি। শহরের কোলাহল আর ব্যস্ততাকে পিছনে ফেলে দুদিনের জন্য এবার চলেছি আরেক চেনা ঠিকানার অচেনা জায়গাগুলিতে। এবার এটা আমি কেন বললাম সেটা ভিডিওতে খানিকক্ষণ পরে বলবো। চলুন তার আগে ঘুরে আসি ডুয়ার্স, যেখানে দিগন্ত জুড়ে বিস্তৃত চায়ের বাগান সবুজ চাদরের মতো বিছানো, আর ঘন জঙ্গল যেন হাজার রহস্যের কাহিনী নিজের মধ্যে লুকিয়ে রেখেছে। যেখানে সকালে ঘুম ভাঙে ময়ূরের ডাকে, আর সারা দিনটা কাটে পাখিদের সুমধুর গানে। জঙ্গল সাফারির অ্যাডভেঞ্চার থেকে শুরু করে মূর্তি নদীর শান্ত স্নিগ্ধ প্রবাহ সব কিছু থাকবে আজকের এই কাহিনীতে। আর তার সাথে ডুয়ার্সের দুটো বাজেট ফ্রেন্ডলি কিন্তু অসাধারণ লোকেশনের রিসর্টের সন্ধান দেব আপনাদেরকে। সচরাচর যেভাবে আমরা ডুয়ার্সকে দেখি ঠিক সেভাবে নয়, আজ আপনাদের দেখাবো ডুয়ার্সের এক অচেনা রূপ। তাহলে চলুন একসাথে ঘুরে দেখা যাক এক অচেনা ডুয়ার্সের কাহিনী। আমাদের এবারের সফরটা শুরু হয়েছিল শিয়ালদা স্টেশন থেকে। রাত 8:30 আমাদের প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ডুয়ার্সে পৌঁছানোর জন্য সবচাইতে ভালো ট্রেন কিন্তু এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এবার আমাদের গন্তব্যস্থল কিন্তু নিউ জলপাইগুড়ি নয়, নিউ মাল জংশনও নয়, আমাদের গন্তব্য সোজা মাদারিহাট স্টেশন। তো এখন অলরেডি আমরা ট্রেনে উঠে গেছি, আর আজকে ডিনারের জন্য কেএফসি থেকে কিছু খাবার নিয়েছি, আর তার সাথে একটা বিরিয়ানিও নিয়েছি আমরা দুজন। আর এখন আছি আমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এটা ছাড়বে 8:30 আর পৌঁছাবে সকাল 11টার দিকে। দেখা যাক সঠিক টাইমে পৌঁছায় না কখন পৌঁছায়। এখন উঠেছি, আমাদের দুটো লোয়ার সিট অ্যালোকেট হয়েছে। খুবই লাকি আমরা যে দুটো লোয়ার সিট পেয়েছি। এই একটা আমি বসে আছি যেটা লোয়ার সিট, আর এই যে এখানে একটা লোয়ার সিট আছে। এই দুটো লোয়ার সিট আমরা পেয়েছি। আর এই যে আমাদের খাবার রয়েছে, আমি এখন খাবো, খেয়ে তারপরে রেস্ট করবো। আবার দেখা হবে কাল সকালে। তো এখন বাজে সকাল 8:21 আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি শিলিগুড়ি স্টেশনে। তো এখন ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের শিলিগুড়ি স্টেশনে। আমাদের যে কজন ছিল এখানে সবাই নেমে গেছে। আমরা তো যাব মাদারিহাট অবধি, এখনও প্রায় 3 ঘন্টার ডিস্টেন্স। আমরা দুজনই রয়েছি জাস্ট এখানে, বাকি সবাই তো নেমে গেছে। যারা এখানে ছিলেন রাতের বেলা তারা এখান থেকে এখন গ্যাংটক যাচ্ছেন। ট্রেন থেকে বাইরে বেরিয়ে শিলিগুড়ি স্টেশনে একটু নামলাম। তো এই হচ্ছে শিলিগুড়ি স্টেশন। প্রথমবার আমি এলাম শিলিগুড়ি স্টেশনে। এর আগের বার যতবার নর্থ বেঙ্গলে গেছি প্রতিবারই নিউ জলপাইগুড়ি থেকেই যাওয়া, শিলিগুড়ি স্টেশনের আগে আসেনি, প্রথমবার আসা। আর এখন এই যে রাস্তাটা, বাকি রাস্তাটা যে যাবো 3 ঘন্টার রাস্তা, এই রাস্তাটা খুবই সিনিক, আর নেচারের একদম মধ্যে থেকে যায়, পাহাড় দেখা যায়, জঙ্গলের মধ্যে থেকে ট্রেন লাইন যায়। তো খুবই ভালো লাগে দেখতে, সেই এক্সপিরিয়েন্সটা করব। সেই কারণেই চেষ্টা করেছি যতটা দূর অবধি যাওয়া যায়। তাই জলদাপাড়া থেকে আমরা শুরু করেছি, আর আজকে আমরা পৌঁছাবো মাদারিহাট। সেখানে গিয়ে আমরা আমাদের রিসর্টে যাব, আর বাকি জিনিস সেখান থেকে আপনাদেরকে দেখাবো। শেষ অবধি দেখতে থাকুন। এখন প্রশ্ন হচ্ছে, সবাই যেখানে এনজিপি কিংবা নিউমাল জংশনে নামে, আমরা কেন মাদারিহাট বেছে নিলাম? কারণ এবারের ট্রিপে আমাদের মেইন ফোকাস জলদাপাড়া ন্যাশনাল পার্ক। আর জলদাপাড়া ন্যাশনাল পার্কে পৌঁছানোর সবচাইতে কাছাকাছি এবং সুবিধাজনক স্টেশন হলো এই মাদারিহাট স্টেশন।
তো আমরা এখন আছি কাঞ্চনকন্যা এক্সপ্রেস, আর আমাদের ট্রেনটা 30 মিনিট লেটে চলছে। তো আমরা 11:10 আমাদেরকে পৌঁছানোর কথা, তো সেখানে তার জায়গায় দেখাচ্ছে 11:40। তো আধা ঘন্টা মোটামুটি লেট চলছে। তো দেখা যাক কভার করতে পারে কি না। পুরো জঙ্গলের মাঝখান থেকে যাচ্ছি, অসাধারণ লাগছে দেখতে। এই রাস্তাটার সিনিক বিউটি সম্বন্ধে খুবই শুনেছিলাম, আর নিজের চোখে দেখার সুযোগ হলো। তো এরকম যাওয়ার পথে কিন্তু সব জায়গাতেই দেখতে পাচ্ছি যে একটার পর একটা টানেল কিন্তু আসছে, আর এই টানেলগুলো আপনারা পার করতে করতে যাবেন। আর সামনে এরকম কিছুটা ভিউ, পুরো জঙ্গলের মাঝখান থেকে ট্রেনটা যাচ্ছে আমাদের, অসাধারণ লাগছে দেখতে। দেখুন, ট্রেনস যাদের পছন্দ তারা হয়তো আমার অনুভূতিটা বুঝতে পারবেন। জঙ্গল, টি গার্ডেন্স, টানেলস, এর মাঝখান থেকে ট্রেন তার আঁকাবাঁকা পথে এগিয়ে চলেছে। পশ্চিমবঙ্গের মধ্যে এত সুন্দর ট্রেন রুট আর কোথাও আছে বলে কিন্তু আমার জানা নেই। আমি দূরে পাহাড় দেখতে পাচ্ছি এখন চোখের সামনে, এখন চোখে দেখা যাচ্ছে। তো এই ট্রিপের এই প্রথম পাহাড় দেখা। আমি শিওর এই ভিউ দেখার পর আপনারা নিশ্চয়ই চাইবেন যে একবার হলেও এই রাস্তা দিয়ে ট্রেন জার্নিটা অবশ্যই করি। দেখুন চোখের সামনে চা বাগানের ভ্যালি, পুরো গ্রিন। তো এখন ঘড়িতে 11:30। আমরা নামলাম এইমাত্র মাদারিহাট স্টেশনে, যেখানে আমাদের ডেস্টিনেশন স্টেশন ছিল। আর এই যে আমাদের ট্রেন, এটাকে এখন বাই বাই করে আমরা আবার এই ট্রেনেই করেই ফিরবো ফেরার দিন। আর এই যে মাদারিহাট স্টেশন, এখন এখান থেকে হেঁটে হেঁটে বেরোবো। কোন দিক থেকে বেরোতে হয় কী হয় কিছুই জানি না, প্রথমবার এলাম। তো আমরা এগোচ্ছি, এখন গিয়ে দেখি কোত্থেকে বেরোতে হচ্ছে আর কি পাওয়া যায়। বেশি একটা ডিস্টেন্স নয়, 1 কিলোমিটার ডিস্টেন্স আমাদের এখান থেকে আমাদের রিসর্ট। তো 10 মিনিট লাগে খুব জোর। টোটো কিছু একটা পেয়ে গেলে সেটাতেই উঠে যাব। গাড়ির জন্য বলতে এসেছিলো অনেকে, কিন্তু গাড়িতে আমরা যাব না, বেকার এইটুকু জায়গার জন্য গাড়ি বুক করে তো লাভ নেই। তো অ্যাটলিস্ট মাদারিহাট স্টেশন থেকে বেরোলাম, চলেছি এখন আমরা আমাদের ওয়াইল্ড হার্ট রিসর্ট। আর এখান থেকে ডিস্টেন্স অল্প 1 কিলোমিটার। টোটো নিয়েছি আমরা, টোটোয় করে পুরো প্যাকড আপ হয়ে যে বসে আছে শহীদ, हालत बहुत खराब है गर्मी में बहुत প্যাক করে একদম বসে আছি। এখন বেশ ভালোই গরম আছে মোটামুটি, তবে আমাদের এখানে থেকে তো অনেকটাই কম। थोड़ी देर पहले जैसे लग रहा था हम लोग 0 पॉइंट पर है अभी जैसे लग रहा है राजस्थान की गर्मी में सेक है। আমরা এখন যাচ্ছি মাদারিহাট মার্কেটের মধ্যে দিয়ে। আর আমাদের যে রিসর্টটা আছে সেটাও কিন্তু এই রাস্তারই মেন রোডেরই একদম পাশেই। তো গাড়ি পাওয়াটা খুব সহজ সেখান থেকে, ওই জন্য এটা বুকিং করেছি। আর সবথেকে বড় কথা, এখান থেকে জলদাপাড়ার যে সাফারি আছে এটা খুব কাছে, খুব ইজিলি পৌঁছে যাওয়া যায়। তো আপনাদেরকে দেখাবো আমাদের রিসর্টটা। যদি আপনাদের মনে হয় যে লোকেশন ওয়াইজ ভালো, আপনারাও ট্রাই করতে পারেন। নদী আছে, নদী পাশে জল করছে, ওটাই 5 ঘন্টা জল খেতে আছে। হ্যাঁ হ্যাঁ, নেমেছি না, আপনি 800 টাকা করে নিন। 800 500 আচ্ছা নিয়ে যাবো সুন্দর করে ঘুরে, আবার আপনাকে নামিয়ে দেবো 500। আচ্ছা, তাহলে ওটা কতক্ষণ লাগে সময় ঘুরতে আমাদের? আপনি বিকালবেলা ধরুন, আপনি 3:30 বাড়াইলেন, আচ্ছা 1.5-2 ঘন্টা আপনার উপর দেবেন করবেন, আচ্ছা আচ্ছা, আপনার উপর। তাহলে চলুন, তাহলে নেমে কথা বলে নেবো কোন বিষয়টা নিয়ে। তো আমরা আমাদের রিসর্টে পৌঁছে গেছি, ওয়াইল্ড হাট, জলদাপাড়া ওয়াইল্ড হাট। তো অলরেডি আমাদের চেক ইনের প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে। এখন এই দাদা আমাদেরকে ব্যাগ নিয়ে চলেছে রুমের দিকে। রুমটা যাব, আপনাদেরকে দেখাবো। এখনও রুমে ঢুকিনি, এইসবে যাচ্ছি, রুমে ফ্রেশ হব, তারপর আমরা খাবার দাবারের অর্ডার দেবো, খেতে আসবো। আর বিকালে যে টোটোয় করে আসলাম, সেই টোটোওয়ালাকে বলেছি ও আমাদেরকে নিয়ে যাবে বিকালে, বললো সাইট সিইং করাতে, বেশ কিছু পয়েন্ট ঘোরাবে। দেখা যাক কেমন কি সাইট সিইং করা। বাট বিকালে যে অ্যামাউন্টটা চেয়েছে সেটা রিজনেবল মনে হলো বলে বলেছি, দেখা যাক রিজনেবল হয় কিনা, সেটা ঘোরার পরে বোঝা যাবে। এই হচ্ছে রুম, একটা বেড, এই একটা বেড, এই একটা স্পেস আছে, একটা জানলা আছে, জানলা থেকে বাইরে পুরো রিসর্টের ভিউ পাওয়া যায়। আর এই হচ্ছে ওয়াশরুম।
গিজার রয়েছে, আয়না রয়েছে, বেসিন রয়েছে, টয়লেট রয়েছে, আর এখানে একটা সোফা দিয়েছে বসার জন্য, এই একটা বেড, টিভি দিয়েছে, আর সামনে ব্যালকনি। আমাদের রুমটা উপরের ফ্লোরে, তো ব্যালকনি থেকে খানিকটা এরকম ভিউ। আমরা পুরো জঙ্গলের মধ্যে আছি, তো এখানে দেখতে পাচ্ছেন পুরো জঙ্গল, এগুলো ডুয়ার্সিটি জঙ্গলের আন্ডারে পড়ে জলদাপাড়ার, তো তার মধ্যেই আছি। বেশ দারুণ জায়গা, এখানটার ভাইব আছে। মেনু কার্ড আনতে গেছে, দেখি আনলে আমরা খাবারের অর্ডারটা দেবো। এই যে রুমটায় আমরা আছি এটাতে আমরা অ্যাকচুয়ালি 3 জন আসার কথা, যেহেতু আমাদের ছিল একজন আসেনি, সেই জন্য এই রুমটা আমাদের নেওয়া। অ্যাকচুয়ালি এই রুমটা আপনারা নাও নিলেও পারেন, নিচেও রুম রয়েছে। তো এই রুমটা অ্যাকচুয়ালি ভাড়া আমাদের পড়েছে 2500। তো নিচের রুমগুলো আরও কম, যতদূর আমি ভিডিওতে দেখেছি। আমি ওনাদের পার্সোনালি এখনও জিজ্ঞাসা করিনি, জানতে পারলে আপনাদেরকে জানাবো। তো এই রুমগুলো 2500 আমাদের রুমটা পড়েছে, আর নিচের যে রুমগুলো আছে সেগুলো বেসিক্যালি ওই 1300, 1400, 1500, 1700 এরকম ভাড়া পড়ে, এসি নন এসির উপর ডিপেন্ড করে। তো 3 জনের রুম ওই একটাই আছে মনে হয় এদের কাছে, যেটা এসি আছে। তো আপনারা এলে যদি 3 জনের গ্রুপে আসেন তো এটা রিজনেবল প্রাইসের মধ্যে হয়। যেহেতু আমাদের একজন আসেনি সেহেতু একটু গায়ে লাগবে, কিন্তু কিছু করার নেই। তো এখন আমরা করব লাঞ্চ, রুমেই লাঞ্চ আনিয়ে নিয়েছি। আর লাঞ্চে কী কী অর্ডার করেছি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে রাইস, আর এখানে একটু পেঁয়াজ দিয়েছে, আর এটার মধ্যে আছে চিকেন, এটা হচ্ছে দেশি চিকেন, এখানে পাওয়া যায়, তো আমরা অর্ডার করেছিলাম। আর এখানেও দেশি চিকেন 2 প্লেট অর্ডার করেছিলাম আমরা। আর এই হলো চিকেন 65, যেটা আমরা এক্সট্রা এখানে অর্ডার করেছি। আর এই টোটাল আমরা আজকে দুপুরের খাওয়া দাওয়ার জন্য এই অর্ডার করেছি। এখন আমরা খাবো, খিদে পেয়েছে খুব জোরে, স্নান ফান করে বসে আছি, অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। চিকেন 65টা কিন্তু খুব অসাধারণ খেতে, ঠিক আছে, যেটা না বললে নয়, এই টেস্ট অসাধারণ। আমরা ঠিক করেছি রাতে আবার খাবো এটা। তো খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের, দুপুরের লাঞ্চ সেরে এসে এখন বসে আছি আমাদের রিসর্টেরই, জলদাপাড়া ওয়াইল্ড হার্ট রিসর্টের একটা জায়গা আছে উঁচু মতো করে করা, তো এটা একটা ভিউ পয়েন্ট টাইপের বলতে পারেন। এখানে বসে বেশ সুন্দর সময় কাটানো যাবে। আর এর সামনেটায় না পুরো জঙ্গল, মানে একদম গভীর জঙ্গল, এখানেই শেষ রিসর্ট, আর সামনেই পুরো জঙ্গল, পুরো সবুজ চারিদিক, আর অনেক রকম পাখির আওয়াজ পাচ্ছি। আমি হাঁটতে হাঁটতে এমনি এসেছিলাম, তো এত পাখির আওয়াজ শুনে না আমি বসে গেলাম, আর সাথে এই ক্যামেরা নিয়ে বসে গেছি, দেখবো যদি কোনো পাখি পাই তাহলে ছবি তুলবো, বা সেই আশায় বসে আছি। দূরে একটা না আওয়াজ হচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, খুব সুন্দর ডাকছে। যদি দেখতে পাই, লক্ষ্য করতে পারি, তাহলে তার ফুটেজ তুলব। সেদিন দুপুরটা যেন সময়ের নিয়ম ভেঙে থমকে গিয়েছিল। চারিপাশে সবুজে ঘেরা জঙ্গল, নাম না জানা পাখির ডাক, আর ক্যামেরার ফ্রেমে সেই সব মুহূর্তদের বন্দি করা। এইভাবেই কেটে গেল একটা অলস দুপুর। ঘড়ির কাঁটায় তখন প্রায় 4টে। আমরা বেরিয়ে পড়লাম আশেপাশের কিছু চেনা অচেনা সাইট সিইং পয়েন্টের খোঁজে। এখন আমরা কোথায় যাচ্ছি? তোরসা নদীর, হ্যাঁ, তোরসা নদীর ভিউ। তোরসা নদীর সাইডে জলদাপাড়া জঙ্গলটা পাবেন। আচ্ছা, আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে তোরসা নদীর ভিউ পাবো আমরা, তার সাথে দুপাশে জলদাপাড়া জঙ্গল থাকবে, তার মাঝখান থেকে আমরা যাব। দেখুন, ডুয়ার্সে কিন্তু দেখার জায়গার শেষ নেই, কিন্তু আমাদের এবারের সফরটা ছিল একটু অন্যরকম। হাতে ছিল মাত্র 2 দিন, তাই তাড়াহুড়ো করে সব জায়গা ঘুরে দেখার চেয়ে ডুয়ার্সে এই নিঝুম শান্ত পরিবেশটাকে একটু বুক ভরে অনুভব করাটাই আমাদের আসল উদ্দেশ্য ছিল। তো এখন আমরা এলাম তোরসা নদীর পাশেই হনুমানজির একটা টেম্পল আছে, সেই টেম্পলে দর্শন করতে যাই, নিচে গিয়ে দেখে আসি, এবং তারপরে তোরসা নদীর আশেপাশে খানিকটা সময় কাটিয়ে আমরা এখান থেকে যাব। এই দেখুন, সানসেট হচ্ছে এই পাশ থেকে। এখন হয়তো এক্সপোজার হাইয়ের জন্য দেখা যাচ্ছে না, বাট অসাধারণ লাগছে এই পাশটা। এই দেখুন, এসব সমান সমান হয়ে গেছে। যে বন্যা হয়েছিল সেই সময় জল প্রায় এই অবধি উঠে গেছিল, আমাদের ড্রাইভার দাদা বললেন। এই দেখুন, এখন
এই যে পোর্শনটা আছে নদীর, তোর্ষা নদীর, এই পোর্শনটায় কিন্তু কখনো জল শুকায় না। এখানে কিন্তু সবসময় জলের ফ্লো এরকমই থাকে। আর বাকি যে জায়গাগুলো আছে এখন উপাসটায় দেখতে পাচ্ছেন যে ওই জায়গাগুলো শুকিয়ে গেছে, কিন্তু এগুলো যখন বর্ষাকাল থাকে তখন পুরো ফুলে ফেঁপে ওঠে। ইভেন এই যে ব্রিজটা আছে সমান সমান হয়ে যায় প্রায় ফ্লো, মানে বুঝতে পারছেন কি আকার ধারণ করে তখন তোর্ষা নদী। তো এই হলো সেই তোর্ষা। এতদিন তিস্তার রূপ দেখেছি, আজ তোর্ষা দেখলাম, অপূর্ব দেখতে লাগছে এখান থেকে। এখানে অনেকগুলো মন্দির রয়েছে, শিব ঠাকুরের মন্দির, শনি দেবতার মন্দির, মা কালীর মন্দির, বজরঙ্গবলীর মন্দির, অনেকের মন্দির রয়েছে। এখানে রয়েছে হনুমানজির মন্দির, এখানে শনি মন্দির রয়েছে, এবং এখানে রয়েছে মা কালীর টেম্পল, যেটা বাইরে থেকে লেখা থাকে, গুগল ম্যাপে লেখা রয়েছে মা কালী টেম্পল। তো এই হচ্ছে মা কালীর মন্দিরটা, ভিতরে মা কালীর মূর্তি রয়েছে। আর এখানে একটা শিব মন্দিরও রয়েছে। তো তোর্ষা রিভারের ভিউ তো আমরা দেখলাম, এবার আমরা চলেছি হলং গ্রামের দিকে। সেখানে এক পাশে হচ্ছে গ্রাম, এক পাশে হচ্ছে জলদাপাড়া ফরেস্ট। তো সেটা দেখবো, দেখে আবার আমরা এই মেন রোডে উঠবো। সেটা আমরা এখান থেকে বাদিকে ঢুকে যাব হয়তো সামনে কোনো জায়গা থেকে, তো সেটা দেখাবো আপনাদেরকে। আমি শিওর আপনারা এই জায়গাগুলো খুব একটা বেশি দেখেননি এর আগে কোনো ভিডিওতে। তো যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। এই যে ফেন্সিংগুলো দেখছেন এগুলো কিন্তু ইলেকট্রিক্যাল ফেন্সিং। ও পাশটায় যে জায়গাগুলো দেখছেন সেগুলো হচ্ছে জলদাপাড়া ফরেস্টের আন্ডারে, আর এ পাশের গ্রামটা হচ্ছে হলং গ্রাম। আমরা এখন সেই গ্রামের মধ্যে ঢুকছি। আর একটা অদ্ভুত রকম পরিবেশ, এখানকার মানুষদের ওয়াইল্ড লাইফের সাথে তাল মিলিয়ে চলার একটা অভ্যাস হয়ে গেছে। আমাদের মতো মানুষরা এখানে আসলে হয়তো একটু ভয়ই পাবে যে কখন কোন অ্যানিমেল হয়তো এই জঙ্গল থেকে বেরিয়ে আসে। দেখতেই পাচ্ছেন পাশে এরকম ডেন্স ফরেস্ট। এখানে হ্যাঁ দেখুন জলদাপাড়া ফরেস্ট ওই পিছনে, আর এইখানে ছেলেরা, এখানকার ছেলেমেয়েরা খেলা করছে। এটা একটা গ্রাউন্ড, প্লে গ্রাউন্ড। কি অসাধারণ দেখুন, চারদিকে গ্রিনারিটা দেখুন, খালি ইমাজিন করুন। এই মুহূর্তে আমরা যেখানে আছি সেটা জলদাপাড়ার যে সাফারি হয়, এখানে জিপসি সাফারি, এলিফ্যান্ট সাফারি, তো সেই টিকিটগুলো এখান থেকেই কাটানো হয়। এই যে এখানে টিকিট কাউন্টার। জলদাপাড়ায় কিন্তু সারাদিনে মোট 4 বার জিপ সাফারি হয়, আর তার যাবতীয় ডিটেলস, মানে কোন শিফটে কোন গাড়ি ছাড়ে, সবটা এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। জিপ সাফারি ছাড়াও এখানকার অন্যতম বড় আকর্ষণ হলো এলিফ্যান্ট সাফারি। তবে একটা কথা মাথায় রাখবেন, হাতির পিঠে চড়ে জঙ্গল ঘোরার এই অভিজ্ঞতা কিন্তু শুধুমাত্র সকালের শিফটেই সম্ভব। টিকিট কেটে রাখবো, কারণ যদি আপনারা ভোর 6টা সাড়ে 6টার সময় যে সাফারিটা হয়, এক্স্যাক্ট টাইমটা আমার ঠিক জানা নেই, আমি টিকিটটা কাটার পর জানতে পারবো। সেটা যদি করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে আগের দিন সন্ধ্যে 6টার পরে টিকিট কাউন্টার খুলে যায়, তো সেই টিকিটটা কিন্তু কেটে রাখতে হবে, তবেই গিয়ে পরের দিন আপনারা সাফারি করতে পারবেন ভোরবেলায়। আর হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে সাফারির পারমিট বা পাস বানানোর সময় অবশ্যই আপনার আধার কার্ডের অরিজিনাল কপি এবং জেরক্স কপি দুটোই সাথে রাখবেন। আর কালকে আমরা সকালবেলা সাফারিটা করব, আপনাদেরকেও দেখাবো সাফারি সম্পূর্ণ কী হয়। 1.5 ঘন্টা মতো সাফারি হয় মেবি, আর পুরোটা দেখব। তারপরে আমরা এখানে গাড়ি যে বুক করা আছে উনাকে ফোন করব, উনি আমাদেরকে নিয়ে যাবে আমাদের নেক্সট রিসর্টে। সো এখন বাজে ভোর 5টা, আর আমরা রেডি পুরোপুরি সাফারির জন্য। 5:30টার সময় আমাদের সাফারি স্টার্ট হবে, তো 5:20-র মধ্যে আমাদের পৌঁছাতে হবে। এখান থেকে সাফারির গেটের ডিস্টেন্স হচ্ছে মিনিট 10-15-20 মতো। তো আমরা টোটো বলে রেখেছি, টোটো আমাদের নিতে আসবে, টোটোর সাথেই আমরা চলে যাব। আর ওখান থেকে গাড়িতে আমরা লাকি ছিলাম, কালকে যখন আমরা বুকিং করতে গেছিলাম আমরা 2 জন ছিলাম। আর জলদাপাড়া সাফারির যে নিয়মটা সেটা হচ্ছে এখানে একটা গাড়ি নিতে হয় সাফারির জন্য। এবার যদি আপনারা 2 জন থাকেন কিংবা 6 জন থাকেন, ম্যাটার করে না, আপনাদেরকে একটাই গাড়ি নিতে হবে। তো 6 জনের যা ভাড়া 2 জনেরও তাই ভাড়া, 1750 টাকা। তো আমরা শেয়ারে, আমরা তো 2 জন ছিলাম, তো আমরা ওখানে কিছু মানুষকে পেয়ে গেছি যারা আমাদের সাথে শেয়ারে গাড়িটা নিয়েছে, তো সেই কারণে আমাদের অনেক কমে হয়ে গেছে, আমরা 6 জন হয়ে গেছি গ্রুপে। তো এখন ভোর 5:05 বাজে আর আমরা বেরিয়ে পড়েছি। বাইরে প্রচণ্ড অন্ধকার, এখনও আলো ফোটেনি, সূর্য তো ওঠা এখন অনেক দেরি আছে। তো এই দেখুন কিছুটা এরকম আবহাওয়া বাইরে। এদিকে যেটা দেখছেন এটা কিন্তু পুরো জঙ্গল আর কুয়াশা জমে আছে, খালি চোখে বোঝা যাচ্ছে খুব ভালো করে, জানি না ক্যামেরায় কতটা ধরা দিচ্ছে, তবে অসাধারণ লাগছে কিন্তু দেখতে, বেশ একটা গা ছমছমে ব্যাপার আছে। পুরো অন্ধকার চারিদিকে এখনও,
দেখা যাক। ভোর 5:30 সাফারি তো আমরা নিয়েছি, কিন্তু যদি আলো না থাকে তাহলে কি করে অ্যানিমেল ফটোগ্রাফি হবে? চেষ্টা করব। আই হোপ সূর্য উঠে যাবে তার মধ্যে। কারণ কাল রাত্রে এখানে বেশ বৃষ্টি হয়েছে, আমরা টের পাইনি কিছু রুমে বসে। এখন টোটোয় করে আমরা যাচ্ছি জলদাপাড়া সাফারির দিকে, সাফারি গেটের দিকে। রাস্তা এখন শুনশান ফাঁকা, সূর্য ওঠার এখনও কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না। যেহেতু আমরা একটু আগেই পৌঁছে গিয়েছিলাম, তাই হাতে 1 কাপ গরম চা নিয়ে আমরা অপেক্ষা করতে লাগলাম আমাদের জিপসি এবং আমাদের সাথে যারা সাফারি করবেন তাদের জন্য। কিন্তু তখনই হঠাৎ শুরু হলো হালকা বৃষ্টি। চারিদিকে আকাশ মেঘলা হয়ে উঠল, আর মনে একটা দুশ্চিন্তা কাজ করতে শুরু করলো। এই বুঝি সাফারিটা মাটি হয়ে গেল। এই বৃষ্টিতে আদৌ বনাঞ্চলে প্রবেশ করা যাবে তো? এই আমার মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, রাস্তায় দেখো জল ছোপ ছোপ দাগ হয়ে গেছে। অবশেষে আমাদের জিপসি এসে হাজির হলো, আর আমরাও রওনা দিলাম জলদাপাড়ার গভীর অরণ্যের উদ্দেশ্যে। জলদাপাড়া কিন্তু তার একশৃঙ্গ গন্ডারের জন্য বিশ্ববিখ্যাত। ডুয়ার্সে কিন্তু একমাত্র জলদাপাড়াতেই আপনারা গন্ডার দেখতে পাবেন। এর পাশাপাশি এখানে হাতি, লেপার্ড, সাম্বার এবং বার্কিং ডিয়ার, ময়ূর আর নানান প্রজাতির পাখিও দেখতে পাওয়া যায়। বৃষ্টির জন্য আরও মনোরম হয়ে গেছে বিষয়টা, একদম আরও অফরোডিং বেড়ে গেছে। তবে এমন আবহাওয়া শুধু অনুভব করার জন্যই কিন্তু ভালো। এই ওয়েদারে ওয়াইল্ড লাইফের সাক্ষাৎ পাওয়া খুবই মুশকিল। একশৃঙ্গ গন্ডার দেখার অনেক আশা নিয়ে এসেছিলাম জলদাপাড়ায়, জানি না তা পূরণ হবে কিনা। এইসব ভাবতে ভাবতে ইতিমধ্যে এক্ষুনি একটা গ্রুপের সাথে দেখা হলো, তারা উল্টো দিকের গেট থেকে আসছে। তারা গেল, তারা বললো যে সামনে রাইনো স্পট করা গেছে। তো মেবি আমাদের কপালে থাকলে আমরাও পাবো। হন্ততন্ত হয়ে আমাদের গাড়ি জঙ্গলের ভাঙাচোরা রাস্তা দিয়ে এগিয়ে চলল। খানিকটা এগোতেই দেখলাম রাস্তা বরাবর দাঁড়িয়ে রয়েছেন জলদাপাড়া জঙ্গলের গৌরব, দ্য গ্রেটার ওয়ান হর্ন রাইনো। তো সাফারি করতে করতে আমরা এখন এসে পৌঁছেছি ওয়াচ টাওয়ারে। তো এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ আকাশের অবস্থা খুবই খারাপ। আর রাস্তায় আমরা একটা রাইনো পেয়েছিলাম, কিছু বাইসেন্স পেয়েছি, আর ময়ূর দেখতে পেয়েছি। সফরের শুরুটা বেশ ভালো হয়েছিল, একে একে সব আশাও পূরণ হয়েছিল। কিন্তু জঙ্গল যে খুবই আনপ্রেডিক্টেবল। কয়েক মুহূর্তের মধ্যেই চারপাশের আবহাওয়া এক অদ্ভুত রূপ নিতে শুরু করলো। আকাশের মুখ ভার হয়ে এলো, ঘন কালো মেঘ জঙ্গলের মধ্যে নামিয়ে আনলো রাতের অন্ধকার। বিশাল জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, আর বৃষ্টি নামার একদম মুখে মুখে অবস্থা। আকাশ কালো হয়ে এসছে, আর আমরা গাড়িতে করে এখন ফুল স্পিডে ছুটছি। তো যে ব্যাপারটা হচ্ছে, এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, ভীষণ পরিমাণে। তো আমরা এর আগে কোনোদিনও এরকম সাফারিতে বৃষ্টির মুখে পড়িনি এরকমভাবে। তো এই বৃষ্টিটা দেখুন খালি কী পরিমাণে হচ্ছে। অ্যাকচুয়ালি এটা ওয়েদারটা সকাল থেকে খারাপ ছিল, আর এখন বৃষ্টিটা হচ্ছে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমার পিঠ একেবারে ভিজে যাচ্ছে, কিন্তু উপরের ছাদ আছে, তো সেই কারণে মাথার উপর তো শেড আছে। ক্যামেরা ঢুকিয়ে দিয়েছি, আর কোনো কাজে লাগবে না। গুড়ুম গুড়ুম করে বিদ্যুৎ চমকাচ্ছে, আর বৃষ্টিও হচ্ছে প্রচণ্ড পরিমাণে। এসেছিলাম অ্যানিমেল সাফারি করতে, এখন নেচার সাফারি করছি। নেচার আজকে আমাদেরকে একটা রোলার কোস্টার রাইড দিয়েছে সাফারিতে। কি হারে বিদ্যুৎ, বাপ রে!
अरे बाप रे बाप বাজ পড়েছে ভাই, ইমিডিয়েটলি বেরিয়ে যাওয়া উচিত আমাদের এখান থেকে। আর যা জোরে একটা বিদ্যুৎ চমকালো না, हमारा आत्मा मुंह में आ गया था, हम लोगों का आत्मा मुंह में आ गया था, এত জোরে একটা বিদ্যুৎ চমকেছে। তো হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে এখন আমরা এসেছি ব্রেকফাস্ট করব বলে। ব্রেকফাস্টে আমরা বলেছি ব্রেড অমলেট আর ব্রেড বাটার টোস্ট আর অমলেট। এখানে আমাদের রেস্টুরেন্টে আমরা আজকে এসেছি, কালকে থেকে আমরা রেস্টুরেন্টে আসিনি, তো রেস্টুরেন্টটা আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। এদের রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, তো রেস্টুরেন্টটা আপনাদেরকে দেখাচ্ছি ভিতর দিক থেকে। দেখুন কী সুন্দর সাজানো। এই দেখুন এখানে কে কে আছে দেখুন। এর নাম হচ্ছে ভাল্লুক, ওর নাম ভাল্লুক, ওর নাম হচ্ছে ভাল্লুক, হ্যাঁ আছেন। আর এটা হচ্ছে বুলু। বেশ সুন্দর করে রেস্টুরেন্টটাকে সাজানো, ইন্টেরিয়ারটা খুবই সুন্দর। আমরা আজকে এখানেই এখন বসে ব্রেকফাস্টটা করব, করে তারপর আমরা বেরিয়ে পড়বো রেডি হয়ে। এখানে কিন্তু চেক আউট টাইম 10টার সময়, সেটা ম্যাক্সিমাম 10:30 হতে পারে বলে করে। আমরা 10:30 অবধি টাইম নিয়েছি, কারণ আমাদের খেয়ে দিয়ে রেডি হতে হবে, তারপর ব্যাগ গুছোতে হবে। ব্রেকফাস্ট সেরে হোটেলের ভিউ পয়েন্টে আসতেই চোখে পড়ল পাশের একটি গাছের মগডালে বসে রয়েছে একটি ময়ূর। সত্যি জলদাপাড়া প্রতি মুহূর্তে অবাক করে চলেছে। এখন আমরা চেক আউট করে বেরোচ্ছি জলদাপাড়া ওয়াইল্ড হাট থেকে, আর বিল কমপ্লিট হয়ে গেছে আমাদের দেওয়া, আমাদের গাড়ি চলে এসছে। তো আমরা বেরোচ্ছি, বাজে এখন 10:30। ঘন্টা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব আমরা আমাদের আজকে নেক্সট ডেস্টিনেশনে। জায়গাটার নাম হচ্ছে সাউথ ধূপঝোড়া, আর আমাদের রিসর্টের নাম হলো শ্যামলী ইকো রিসর্ট, যেটা আপনাদেরকে পুরো দেখাবো এবার। আর জলদাপাড়া ওয়াইল্ড হাটে এই যে আমরা একটা রাত্রি কাটালাম, আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো। জলদাপাড়া থেকে আজকে আমাদের বেরিয়ে পড়ার পালা। আপনারা যদি এইভাবে ট্যুরটা করতে চান তাহলে এই দিন 7 পয়েন্ট সাইট সিন করে নিতে পারেন, কিন্তু আমি সেটা করছি না, কারণ আমি এই ট্যুরটাকে একটু ধীরে সুস্থে নিজের মতো করে উপভোগ করতে চাইছি। আমার মনে হয় তাড়াহুড়ো করে কোনো জায়গা দেখার চেয়ে কোনো একটা জায়গায় সময় কাটিয়ে তার পরিবেশটাকে স্পর্শ করাই আসল ভ্রমণ। তো এখন যেখানে আছি বেসিক্যালি এই জায়গাটার নাম হচ্ছে তেলেপাড়া। তো এই যে কর্নার যেখানে মোড়টা বলছিলাম, ওখান থেকে সোজা চলে গেলে আপনি এনজিপি পৌঁছে যাবেন। আর এই দিক থেকে যদি আপনারা যান তাহলে মালবাজার হয়ে লাটাগুড়ি হয়ে তারপরে এনজিপি যাবেন, এবং মূর্তিটা মাঝখানে পেয়ে যাবেন, যেখানে আমরা মূলত যাচ্ছি ধূপঝোড়া। তো এই যাওয়ার পথে আমরা যেখানে এসে পৌঁছালাম, এটা হচ্ছে বেসিক্যালি জলঢাকা রিভার। জলঢাকা রিভার আমরা যখন ট্রেনে করে এসেছি তখন জলঢাকা রিভারের উপর থেকেই এসেছি ট্রেনে করে। আর আমার সামনে এই হচ্ছে জলঢাকা রিভার। এই দেখুন আয়ত্তটা দেখুন, এই মাথার থেকে এই মাথা অবধি। এই জলদাপাড়া থেকে মূর্তি বা ধূপঝোড়া যাওয়ার পথে এটাও একটা জায়গা যেখানে আপনি দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটাতে পারেন। এই সাউথ ধূপঝোড়া জায়গাটিকে বেছে নেওয়ার পিছনে রয়েছে বিশেষ কিছু কারণ। এখান থেকে মূর্তি নদীটা কিন্তু একদম হাতের কাছে, যা নদীর পাড়ে বসে সময় কাটানোর জন্য একদম আদর্শ। এছাড়া আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে ঋষভ, আর এই ঋষভের দূরত্বটাও এখান থেকে অনেকটাই কমে যায়। তো অ্যাটলিস্ট আমরা পৌঁছে গেলাম আমাদের সাউথ ধূপঝোড়ায় যে রিসর্টটা বুকিং আছে, শ্যামলী ইকো রিসর্ট।
সেখানে। আর এই রিসর্টে সব থেকে যেটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে নিচে একটা সুইমিং পুল রয়েছে, ওই যে আমরা একটু পরে যাবো, গিয়ে দেখাবো আপনাদেরকে, আর নিচটাও ঘুরে আপনাদেরকে দেখাবো। কিন্তু তার আগে একটু আমাদের রুমটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। একদম টপ ফ্লোরে আমাদের রুম। রুমের ভিতরটা খানিকটা এরকম। এই হচ্ছে একটা বেড দিয়েছে বিশাল বড়, দুজন আরামসে ঘুমাতে পারে। এখানেও দুজন আরামসে ঘুমাতে পারে, এটাও বিশাল বড় একটা বেড, দুটো বেড। ওখানে কিছু প্লেটস রয়েছে, এখানে একটা কেটেল রয়েছে, আর এই যে ব্রাশ দিয়েছে, এখানে ব্রাশ দিয়েছে, পেস্ট দিয়েছে, তো এটা একটা ভালো জিনিস। আর এসি রয়েছে, ফ্যান রয়েছে, যারা থাকতে হয়, লাইট রয়েছে, লাইট এগুলো এপাশে লাইটগুলো অন করিনি এখনও। আর ডাস্টবিন দিয়েছে রুমে, খুব ভালো জিনিস। একটা বেসিন আছে পরিষ্কার, কোমোট, ওখানে একটা ডাস্টবিন, বালতি, একটা কল আছে, আর একটা জামা কাপড় হ্যাং করার জন্য আর শাওয়ার। তো পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ বড় সড়ো স্পেসিয়াস বাথরুম। আর এখানে একটা জানলা রয়েছে, জানলাটা খুললে কি আছে, আচ্ছা পিছন থেকে পুরো ভিউ এখানে দেখুন, অসাধারণ ভিউ এখান থেকে। আমরা একদম আমাদের রুমটা একদম উপরে হওয়ার কারণে না বেশ দূর দূর অব্দি ভিউ পাওয়া যাচ্ছে। সামনে থেকে যেহেতু আমরা একদম উপরে আছি, সামনে থেকে খালি ভিউটা দেখুন। ওই যে জায়গাটা দেখছেন, এখানে একটা নদী আছে, এটা হচ্ছে মূর্তি নদী, একদম মূর্তি নদীর পাশেই এই রিসর্টটা। আর আমরা এসেছি এই দিক থেকে, এপাশ থেকে, ওই গ্রিন ফিল্ডটা দেখালাম একটু আগে। তো আপনারা কারা কারা এই সাউথ ধূপজোড়া জায়গাটা সম্বন্ধে শুনেছেন আমাকে একটু জানাবেন। আর বিশেষ করে এই রিসর্টটা, তো এখানে থাকার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবো। I watch the rain streak down our window. We never dreamed it'd get this bad. Like a fool I assumed our troubles would just dissipate. Why do we wait to change until it's too late? We're a cauldron on the fire, ready to erupt, with the blood moon sinking over us. তো সুইমিং পুলে স্নান টান করে এখন আমরা চলেছি খাওয়া দাওয়া করার জন্য, লাঞ্চ করব। লাঞ্চে আমরা আজকে বলে রেখেছি ফিশ থালি, গিয়ে দেখি কি হচ্ছে, যাকে বলেছি সে আছে কি না এখানে। তো কী কী খাচ্ছি না খাচ্ছি আপনাদেরকে পুরো দেখাবো। আচ্ছা, আমাদের যে ফিশ থালি অর্ডার দেওয়া ছিল সেটা অলরেডি চলে এসেছে, আর দেখতে তো বেশ ডেলিশিয়াস লাগছে, দেখা যাক খেয়ে দেখি। কাল থেকে তো ঋষভে যাবো, পাহাড়ে থাকবো, তো ওখানে তো টোটালি মাংস খেতে হবে, ওই জন্য আজকে এখানে বেসিক্যালি ফিশ থালি অর্ডার করেছি। আর এই যে দেখুন ফিশ, আর এই ডাল, একটা আলুর সবজি, আর আলু ভাজা, আর এখানে পেঁয়াজ রয়েছে। তো শুরু করবো খাওয়া দাওয়া, খেয়ে দিয়ে বলছে বাকিটা। I feel the pull in all directions. I hear the bullets ricochet. আমরা এখন তো আছি সেই ব্যালকনিতেই, বাইরে বেরোতে পারিনি। আর বাইরে না এখন দেখা যাচ্ছে না হয়তো, কিন্তু খুব খুব বৃষ্টি হচ্ছে বাইরে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর সেই বৃষ্টির অনুভূতি আজ ব্যালকনিতে বসেই নিচ্ছি। সন্ধ্যেটা বেশ ভালোই কাটছে, সুন্দর কাটছে এখানে সন্ধ্যেটা, আর বেশ একটা অন্যরকম অনুভূতি। নিচে গান চলছে জোরে জোরে, হ্যাঁ আমি বেশি গান রাখা যাবে না, কপিরাইট খেতে পারি। আর সুইমিং পুলটা কালারফুল হয়ে উঠেছে, রাত্রেবেলা সুইমিং পুলে নামলে হয়তো বেশি বেটার হতো। এই দেখুন Our vessel on the waves, sinking with the weight. নিচে চলছে যা হওয়ার, আমরা এখানে বসেই এখন এই মুহূর্তটাকে এনজয় করব। সাথে কিছু স্ন্যাক্স বলেছি সেগুলো আসছে, বসে বসে এনজয় করব, তার সাথে কফি এনজয় করব। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম সাউথ ধূপঝোড়া। বাইরের কন্ডিশন একদম ওভারকাস্ট সিচুয়েশন, পুরোপুরি মেঘে ঢেকে আছে চারিদিক। দূরে গাছগুলো দেখা যাচ্ছে, আমি আপনাদের দেখাচ্ছি, সেগুলো পুরো মেঘে ঢেকে আছে, তার মাঝখানে মেঘ রয়েছে। আর দেখুন বাইরেটা দেখুন, একটা গাড়ি যাচ্ছে ওখান থেকে, দেখুন চারিদিকটা পুরো খোলা,
ওই দূরে যে জায়গাগুলো দেখা যাচ্ছে সেগুলোতে দেখুন মেঘ জমে আছে গাছের মাঝখানে মাঝখানে। আর এই মুহূর্তে সামহাও কোনো কারণে পাওয়ার কাট রয়েছে রিসর্টে, কারেন্ট নেই, খুব নিস্তব্ধ এখন এই মুহূর্তে চারিদিক, মানুষজন খুব একটা ওঠেনি। দূরে মুরগি ডাকছে, একটু আগে ময়ূরের ডাকের আওয়াজ শুনতে পাচ্ছিলাম, আশেপাশে হয়তো কোথাও আছে। ওই দিকটায় মূর্তি নদী, ওই দিকটায় হাঁটতে হাঁটতে যাবো আমরা একটু পরে, মেবি ওই দিক থেকেই সাউন্ডটা এসেছে। দারুণ ল্যান্ডস্কেপ এখানকার, আমি আপনাদের দেখাচ্ছি দেখুন। তো আজকের মতো আমাদের সকালের ভ্রমণ এই অবধি। অনেক ফটো, অনেক ভিডিও তুললাম, অনেক পাখি এসেছিল, ময়ূর দেখতে পেলাম, কিন্তু ময়ূরটাকে ক্যাপচার করতে পারিনি। আর খুব সুন্দর জায়গা আছে, এখনও পাখি ডাকছে, চারিদিকে পাখি উড়ে বেড়াচ্ছে। যত ওয়াটার বার্ডস আছে তারা এই ওয়াটার বডির কাছে এসে বসে আছে মাছ ধরার, বা গরুগুলো আসছে, গরুর গায়ের পোকাগুলো ওরা খায়, তো সেই সবগুলো কারণে ওরা এখানে এসে বসে আছে। দারুণ লাগছে দেখতে। অনেক ফটোস ভিডিওস পেয়েছি পাখির, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা দেখলেন। জানাবেন কেমন লাগলো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের এই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করা আমাকে অনেক বেশি মোটিভেট করে এই ধরনের কন্টেন্ট আরও বেশি করে বানানোর জন্য। তো অবশ্যই একবার লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর ভিডিওটা কেমন লাগলো আপনাদের, আর কি ইমপ্রুভমেন্ট চাই আমার ভিডিওতে, সেই জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।